মায়া পিথি, চাটা কি আজকে পাওয়া যাবে? আমি অবাক হয়ে বলি, আমি কোথা থেকে চা নিয়ে আসবো বলো তো মায়া? এটা তোমার সহধর্মিণী সঞ্চিতা দেওয়ার কথা। সমক এবার টেবিলে সংবাদপত্রটা রেখে দিয়ে বলে, দূর, তাকে তো কিছু বলা যাচ্ছে না। তোমার বোন এখন রাগী গজগজ করছে যে ভাই। কেন, কি হলো আবার? সমক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, মহারানী বলেছিলেন এই কালী পুজোর আগে বাড়িতে আলো লাগাতে। আর তুমি সেটাই বেমালুম ভুলে গেছো, তাই তো? হ্যাঁ, তবে না, এটা খুব অন্যায় করেছো মায়া। আমার বোনের আবদার মেটানো তোমার অবশ্যই উচিত ছিল, আর এটা খুবই উচিত আবদার বলেই আমার মনে হয়। হ্যাঁ, সে তো তুমি এখন বলবেই, তোমার বোন বলে কথা। আর তাছাড়া আমি কি এনে দেবো না বলেছি নাকি? একটু কাজের চাপে ভুলে গেছি। যাক, ভালোই হলো তুমি যখন এলে। এবার চলো শিয়ালদায় গিয়ে কিনে আনা যাক। এদিকে সঞ্চিতা এসে আমার হাতটা শক্ত করে ধরে তারপর একটা চিরকুট আমার হাতে তুলে দেয়। আমি সেটা খুলে দেখি তাতে লেখা, যাবে না দাদা, তোমার বন্ধু ভুল করেছে, আমার আর আলোর দরকার নেই। আমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে সমক পড়ে বলে, আচ্ছা সঞ্চিতা, আমি নয় একটু ভুলই করেছি তা বলে। সমকের কথা হতে না হতেই দরজার কলিং বেলটা বেজে উঠল। সমকের মুখে একটা বিরক্তিকর আওয়াজ বেরিয়ে এলো, ধুস, দেখো পেট থেকে এলো। একে তোমার বোনের জ্বালায় আমি পাগল, উপরন্তু আবারও মাথা খারাপ করতে কি এলো দেখো। এই বলে সে নিজের ঘরে ঢুকে যায়। আমি গিয়ে দরজা খুলতে দেখি এক 30 থেকে 35 বছরের মধ্যে একটি ভদ্রলোক আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার পরনে প্যান্ট শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা, মাথার চুলগুলো এলোমেলো। আমি তাকে জিজ্ঞাসা করি, নমস্কার, কাকে চাই? ভদ্রলোক কাঁপা কাঁপা গলায় বলেন, সমক বাবু আছেন? আমি বলি, হ্যাঁ আছেন, আপনি ভেতরে আসুন। ঘরের ভেতরে নিয়ে এসে আমি তাকে সোফায় বসতে বলি। তাকে দেখে মনে হয় যেন কোনো এক ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। সঞ্চিতা এসে খাওয়ার জল টেবিলে রেখে গেল। তিনি সেটা ঢকঢক করে পান করে নেন, তারপর বলতে শুরু করেন, আচ্ছা সমক বাবুকে একটু ডেকে দিন না, খুব দরকারি। সমক এবার নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলে, অত তাড়া কিসের রে? আমি কি ফাস্টফুড দোকান খুলেছি নাকি যে এত তাড়া দিচ্ছ? আমি সম্মুখের ঠোঁট কাটা কথা সামলাতে বলি, আপনি কিছু মনে করবেন না, আসলে সমক ওভাবেই। না, আমি জানি সমকবাবু ওভাবেই কথা বলে। ভালো করেছেন জেনে। এবার আপনার পরিচয়টা দিন তো দেখি। এই বলে সমক ভদ্রলোকের উল্টো দিকের চেয়ারে এসে বসল। আমি তার পাশে আরেকটা চেয়ার নিয়ে বসলাম। ভদ্রলোক তার ভাবনাগুলোকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলেন, আসলে আমার নাম ইন্দ্রনাথ সোম, শহর কলকাতাতেই আমার বাস। আমার আমার কেন, আমাদের 3 পুরুষেরই বাস এই কলকাতা শহরেই। আমি কি আপনার পরিবারের ইতিহাস সম্বন্ধে রচনা প্রবন্ধ লিখব নাকি? যে কারণে এখানে এসেছেন সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ, সম্ভব। আপনি নিশ্চয়ই আজ সকালে সংবাদপত্রে প্রফেসর চ্যাটার্জির মৃত্যুর খবরটা পেয়েছেন? সম্মুখ অবাক হয়ে বলে, হ্যাঁ পেয়েছি তো, কিন্তু তার সঙ্গে আপনার আছে মিস্টার সেন, আসলে তার মৃত্যুর আগের মুহূর্তটা কেটেছে আমার সঙ্গে। মানে? হ্যাঁ মিস্টার সেন, আসলে সেদিন সকালে আমি শিয়ালদহের বাজারে কিছু জিনিস কিনতে চাই।
ওই ঘরের টুকিটাকি জিনিসপত্র। তা সবই কিছুই ঠিকঠাক করে নিয়ে আমি চলে আসছিলাম। হঠাৎ দেখি এক ভদ্রলোক আমার হাতে এই চিরকুটটা দিয়ে ভিড়ের মধ্যে মিশে যান। পরে অবশ্য তাকে অনেক খুঁজে বার করার চেষ্টা করি, কিন্তু মানুষের ভিড়ের পরিমাণ এতটাই বেশি ছিল যে আমি তাকে আর খুঁজে পাই না। সম্মুখ এবার হাত বাড়িয়ে বলে, চিরকুটটা এনে থাকলে দেখান তো। হ্যাঁ, এনেছি, দাঁড়ান। এই বলে ভদ্রলোক তার পকেট থাকা সিগারেটের বাক্স থেকে একটা চিরকুট বার করে সম্মুখের হাতে দেন। সম্মুখ দেখে অবাক হয়ে ইন্দ্রনাথবাবুর চিরকুটের প্রতি যত্নশীলতার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে আমি জানি সম্মুখ এরপর নিশ্চয়ই কোনো ভুলভাল মন্তব্য করবে। তাই আমি সম্মুখের পিঠে হাত বুলিয়ে কিছু না বলার জন্য কথা স্মরণ করিয়ে দিই। সম্মুখ একবার আমার দিকে কটমট করে তাকিয়ে চিরকুটটা হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকে। আমি এবার সম্মুখের দিকে সরে বসে উঁকি দিয়ে তাতে কি লেখা আছে সেটা দেখার চেষ্টা করতে থাকি। সম্মুখ সেটা দেখে ইন্দ্রনাথবাবুর হাতে চিরকুটটা ফেরত দিয়ে বলে, এতে তো দেখছি কেমিক্যাল রিয়াকশন কিছু লেখা আছে, কিন্তু বিশ্বাস করুন শম্ভুবাবু, আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না। আমি সামান্য কলা বিভাগের ছাত্র, আর সর্বোপরি আমি তো প্রফেসর চ্যাটার্জিকে ঘনিষ্ঠভাবে চিনতামও না। দেখুন, এসব কথা সব আসামি বলে। এখন বুঝতে পারছেন যে ধরা পড়ে যাবেন, তাই আমার সামনে এসে নাটক করছেন। যাক, সেসব কথা। ওই চিরকুটটা আমাকে দিয়ে যাবেন, আর কি করতে হবে সেটা আমাকে বলুন। আমি পুলিশে ঝামেলার মধ্যে থাকতে চাই না শম্ভুবাবু। আপনি আসামিকে খুঁজে বার করে আমাকে আমাকে বাঁচান। সম্মুখ এবার একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে, আর যদি দেখি আপনি আসামি, তাহলে আমার সত্য সন্ধানী হাতের আঘাত থেকে বাঁচতে পারবেন না মিস্টার সোম। দেখুন শম্ভুবাবু, আমি নির্দোষ সেটা আমি জানি, তাই বেশ, এবার ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন। এই বলে সম্মুখ চেয়ার ছেড়ে উঠে নিজের ঘরের মধ্যে ঢুকে গেল। আমি এবার দেখি ইন্দ্রনাথবাবু সম্মুখের যাওয়া রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। এবার ইন্দ্রনাথবাবু আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে তাকাতে আমি বলি, কিছু মনে করবেন না ইন্দ্রনাথবাবু, আসলে সম্মুখ ইতিমধ্যেই কেসটা নিয়ে ভাবতে শুরু করে দিতে, তাই একটু অন্যমনস্ক। না না, ঠিক আছে। উনি যদি না পাবেন তাহলে আমি খুব বিপদে পড়ে যাব বৃত্তিজিৎ বাবু। কথা শেষ হতে না হতেই ইন্দ্রনাথবাবু বেরোবার জন্য দরজা গোড়ায় যাবেন, অমনি পেছন থেকে সম্মুখ বলে ওঠে, আচ্ছা মিস্টার সোম, আজ বিকালে আপনি ফাঁকা আছেন? হ্যাঁ, কেন বলুন তো শম্ভুবাবু? একবার থানায় যেতে হবে। থানায়? মানে আমি তো এই ভয়ই তো আপনার কাছে। যা বলছি সেটা করুন না। আজকালকার ছেলে মেয়েদেরই বড্ড বেশি পাকা মনা। এই বলে সে আবারও ঘরের ভেতর সে ঢুকে যায়। ইন্দ্রনাথবাবু আমাকে বলেন, বেশ বৃত্তিজিৎ বাবু, আমি বিকালবেলা চলে আসছি। আমি এবার তাকে বলি, হ্যাঁ, আপনি বরঞ্চ থানার সামনে অপেক্ষা করবেন। ইন্দ্রনাথবাবু চলে যাবার পর আমি সম্মুখকে বলি, আচ্ছা সম্মুখ, তোমার কি সৌজন্যবোধ জ্ঞানটা একেবারে চলে গেছে নাকি? সম্মুখ আমার থেকে ফিরে বলে, বেশি সৌজন্যবোধ দেখাতে গেলে না এই কেস সলভ করা হবে না ভায়া। আমি এই পরিবেশকে স্বাভাবিক করার জন্য বলি, আচ্ছা ছাড়ো, তুমি ইন্দ্রনাথবাবুকে থানায় রাখলে কেন? সম্মুখ চেয়ারে বসে সিলিং পাখার দিকে তাকিয়ে বলল, শিকারকে বাঁচাতে চাইলে আগেই খাঁচায় ঢুকিয়ে দেওয়া দরকার পৃথ্বী। মানে তুমি? মানে কিছু নয় পৃথ্বী, এবার তুমি আমাকে একটু একলা থাকতে দাও। এই বলে মাথার উপর হাত রেখে চোখ বন্ধ করে সম্মুখ। তাই আমি অগত্যা ঘর থেকে বেরিয়ে সঞ্চিতার রাগ ভাঙাতে চলে আসি। এখন বিকাল 4টে বেজে গেছে। আমি আর সম্মুখ এবং ইন্দ্রনাথবাবু এখন থানার সামনে দাঁড়িয়ে। ইন্দ্রনাথবাবু অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাছির মতন।
তিনি একটু করুণ সুরে সমককে বললেন, আচ্ছা সমকবাবু, থানায় আসা ছাড়া কোনো কি উপায় ছিল না? সমক সিগারেটে ধোঁয়া ছেড়ে বলে, আপাতত নেই। আর যদিও থাকে তাহলে আমার সেটা জানা নেই। এবার যদি মনে করেন যে আমাকে দায়িত্ব দিয়ে ভুল করেছেন, তাহলে অন্য কাউকে। ইন্দ্রনাথবাবু সমকের মুখের কথা টেনে বলে, না না সমকবাবু, আপনার ওপর ভরসা আছে বলেই তো। বেশ, তাহলে এখন চলুন থানায়। আর একটা কথা, হ্যাঁ বলুন না। কিছু দিন কিন্তু লকআপে থাকতে হতে পারে। মানে? হ্যাঁ, কারণ আমার মনে হয় আপনার ওপর একটা হামলা হলেও হতে পারে। এসব কি যাতা বলছেন সমকবাবু? আমি একজন ভদ্রবাড়ির লোকে লকাবে রাত কাটাবো? সমক এবার একটু ধমকের সুরে বলে, হ্যাঁ কাটাবেন। যদি প্রাণে বাঁচতে ইচ্ছা থাকে তাহলে আলবাত কাটাবেন। আমি এবার সমককে বলি, এসব কি বলছো সমক? ইন্দ্রনাথবাবু থানায়? পৃথ্বী, যেটা বোঝো না সেই বিষয়ে কথা বলো কেন বলো তো? কথা শেষ না করেই সমক থানার ভেতর ঢুকে গেল। অগত্যা আমি আর ইন্দ্রনাথবাবুও পেছন পেছন ঢুকলাম। আরে আসুন আসুন সমকবাবু আসুন। ইন্সপেক্টর দত্ত সমকবাবুকে দেখতে পেয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পরে ইন্দ্রনাথবাবুর সব কথা শুনে তিনি বলেন, সবই তো বুঝলাম সমকবাবু, কিন্তু কি জানেন, আমাদের অনেক নিয়মের মধ্যে থেকে কাজ করতে হয়, তাই। সমক এবার ইন্সপেক্টর দত্তর সামনে থাকা টেবিলে চোখে পড়ে বলে, দেখুন দত্তবাবু, আমি জানি যে আপনাদের এরকম যাকে বলে লকআপে ঢুকিয়ে দিতে পারেন না, কিন্তু কি বলুন তো, এখানে একটা মানুষের জীবন মরণ ব্যাপার। আর সত্যি বলতে কি, আপনারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন। আমি লক্ষ্য করলাম সমকের মুখে একটা ধূর্ত চতুরতার হাসি ফুটে উঠল। ইন্সপেক্টর দত্তর মুখের অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে উনি সমকের কথায় কিস্তিমাত হয়েছেন। এবার একটু ইতস্তত করে বললেন, দেখুন সমকবাবু, আপনি জানেন যে এভাবে প্রমাণ ছাড়া কাউকে জেলের ভেতর রাখা যায় না। খালি আপনার কথায় আমি রাজি হয়েছি, তবে কি তবে ইন্সপেক্টর দত্ত? দেখুন সমকবাবু, যদি ইন্দ্রনাথবাবুকে লকআপে রাখা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে কিন্তু ওনাকে রিলিজ করতে আমি বাধ্য হব। সমক এবার চেয়ারে হেলান দিয়ে বলে, হ্যাঁ বেশ, তাই হোক। আমরা ইন্সপেক্টর দত্তকে নমস্কার জানিয়ে চলে আসতে যাব, ঠিক সেই সময় সমক ইন্দ্রনাথবাবুকে বলে, ইন্দ্রনাথবাবু, আপনার বাড়ির চাবিটা দিন তো। ইন্দ্রনাথবাবু অবাক হয়ে বলেন, মানে? এত মানে কেন করুন বলুন তো? আপনার বাড়িতে ঢোকার চাবিটা দিন। কিন্তু বেশি কিন্তু রাখবেন না, ওদের শরীর মন খারাপ হয়। তাই যেটা বলছি সেটা করুন। আর হ্যাঁ, জানি এখানে থাকতে আপনার একটু কষ্ট হবে, তাও আমি ঠিক সময় এসে আপনাকে এখান থেকে নিয়ে যাব। থানা থেকে আমরা বেরোতে আমি সমককে প্রশ্ন করি, কি ব্যাপার বলো তো সমক, তুমি ইন্দ্রনাথবাবুর বাড়ির চাপে নিলে কেন? সমক আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, তোমার বিয়ে দেব, ঘরের দরকার তো, তাই। তারপর দাঁত খেঁচিয়ে বলে, তুমি চিরকালীন একটা উপযুবক থেকে যাবে। আজ রাতে আমি থাকবো ওই বাড়িতে। আমি যেন আকাশ থেকে পড়ার মতন অবস্থা। আমি তাকে বলি, মানে? মানে আমার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে ওই বাড়িতে পৃথ্বী, তাই। এই বলে চুপ করে যায় সমক। আমিও আর কথা বাড়াই না, কারণ জানি এর থেকে বেশি কিছু জিজ্ঞাসা করলেও আমারই বিপদ। তাই মৌনতাই শ্রেয়। বাড়িতে ফিরে এসে সঞ্চিতাকে সমস্ত কথা খুলে বলি। অবশ্য সমকের সঙ্গে থাকতে থাকতে সমকের সমস্ত পদক্ষেপ সম্বন্ধে আমার মনটি ওয়াকিবহাল। বাড়ির আলোটা আমি লাগিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, সমক নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মাঝে মাঝে অনেক কিছুই সে ভুলে যায়। তাই আমি আজ থানা থেকে ফিরে এসে
রঙিন টুনির আলো সারা বাড়িতে সাজিয়ে দিয়েছে। এই সন্ধ্যের অন্ধকারে বারান্দায় আলোগুলো সেই লাগছে। আমি মনের খুশিতে আলোগুলোকে দালান থেকে বসে দেখছি। হঠাৎ সঞ্চিতার একটা গোঁত্তা খেয়ে হুঁশ ফিরল। আমি ওর দিকে তাকাতে সে আমাকে সম্মুখের দিকে আঙুল করে দেখায়। আমি আমার মুখটা সম্মুখের দিকে ফিরিয়ে দেখি সে সোফায় হেলান দিয়ে কপালের ওপর হাতটা রেখে চোখ বুজে ভাবছে। আমি এবার বলি, কি হলো সম্মুখ, কোনো সমস্যা? সম্মুখ এবার মাথার ওপর হাতটা সরিয়ে বলে, কিচ্ছু বুঝতে পারছি না পৃথ্বী। আমি একটা আন্দাজ করেছি ঠিকই, কিন্তু জানি না সেটা ঠিক হবে কিনা। এই বলে সম্মুখ চেয়ার থেকে উঠে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি দেখলাম সঞ্চিতা এবার বারান্দার সম্মুখের পেছনে গিয়ে দাঁড়ালো। এবার দেখলাম সঞ্চিতা তার ডান হাতটা সম্মুখের পিঠে রেখে বুলাতে লাগল। আমি জানি সম্মুখের এখন সব থেকে এই জিনিসটারই দরকার বেশি ছিল। এবার দেখলাম সম্মুখও নিজের বাম হাতটা দিয়ে সঞ্চিতার হাতটা শক্ত করে চেপে ধরল, আর তারা এবার চেয়ে থাকে একে অপরের দিকে। আমি জানি সঞ্চিতার চোখের ভাষা বোঝার মতন ক্ষমতা সম্মুখের আছে। এবার বুঝি সম্মুখ তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েই যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি বসে মোবাইলে আজকের ঘটনাগুলো লিখে রাখছি। ঠিক সেই সময় সম্মুখ এসে বলে, পৃথ্বী, আমি তাহলে বেরোলাম। আমি অবাকে বলি, কোথায় বেরো রে সম্মুখ, তাও এত রাতে? ভুলে গেলেন নাকি? আজ ইন্দ্রনাথ বাবুর বাড়িতেই আমার রাত্রিপ্রাস আছে। আমি কিছু বলতে যাব দেখি সঞ্চিতা আমার কাছে এসে ইশারায় সম্মুখের এত রাতে যাবার নালিশ করতে আসে। আমি বলি, সম্মুখ, সঞ্চিতা কিন্তু ভুল কিছু বলছে না ভাইয়া। এত রাতে এক অচেনা বাড়িতে গিয়ে থাকাটা তোমার কি ঠিক হবে? বরঞ্চ আমি তোমার সঙ্গে যাই। না, একদম নয়। কাল সকালে ইন্সপেক্টর দত্ত আসবেন, আর একজন মানুষ আসবেন। আমি না আসা অবধি তুমি তাদেরকে বসিয়ে রাখবে। আর তাছাড়া সঞ্চিতা তো একা থাকতে পারে না বাড়িতে, তাই তুমি থাকো। এটা শোনার পর সঞ্চিতা সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। আমি কিছু বলতে যাব তার আগেই সমক সেখান থেকে বেরিয়ে চলে যায়। সত্যি সমক মাঝে মাঝে এমন শিশুসুলভ আচরণ করে যে আমি কিছু বলার থাকে না। এবার সারা রাত আমি আর সঞ্চিতা সমকের চিন্তায় জেগে কাটাতে হবে। হ্যাঁ, জানি যে মোবাইল ওর সঙ্গে আছে ঠিকই, কিন্তু কাজ মেটে না অব্দি সে কোনোভাবেই সেটা ব্যবহার করবে না। রাত যত বাড়তে লাগলো তত যেন মনের ভেতরে দুশ্চিন্তা আরও বাড়তে লাগলো। সমুদ্র কেন আমাকে নিয়ে গেল না কিচ্ছু জানি না। এই ভাবতে ভাবতে কখন যে বারান্দায় ইজি চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। সকালে ঘুমটা ভাঙলো সঞ্চিতার ধাক্কা খেয়ে। আমি চোখ খুলে দেখি আমার বোনটি আমার পাশে দাঁড়িয়ে, তার হাতে একটা চিরকুট। আমি সেটা নিয়ে দেখি ইন্সপেক্টর দত্ত এবং একটি ছেলে দেখা করতে এসছে। আমি সেটা হাতে নিয়ে পড়ে দেখি তাতে লেখা ইন্সপেক্টর দত্ত এসেছেন। আমি মুখে চোখে জল দিয়ে ড্রয়িং রুমে কি দেখি ইন্সপেক্টর দত্ত সবাই বসে আছে, এবং ঠিক তারই পাশে বসে আছে ইন্দ্রনাথ বাবু। তাকে দেখে তো আমি একেবারে অবাক। আমাকে দেখতে পেয়ে ইন্সপেক্টর দত্ত বললেন, গুড মর্নিং পৃথ্বীজিৎ বাবু। আসলে সমকবাবু আজকে আমাদের এখানে চলে আসতে বললেন। তা সমকবাবু কোথায়? আমি ওনাকে কালকে সব কথা বলতে তিনি রীতিমতন অস্থির হয়ে পড়লেন। তারপর বললেন, না না না, এটা একদমই ঠিক করেননি সমকবাবু। অন্তত আমাদের একবার সঙ্গে নিয়ে যেতে পারতেন। ওনার কথা শেষ হবার আগেই কলিং বেলটা বেজে উঠল। সঞ্চিতা দরজা খুলতে দেখি সমক হুড়মুড়িয়ে ঘরে ঢুকে এলো। তারপর আমাদের সঙ্গে কোনো কথা না বলে সিধে ঘরের ভেতর ঢুকে গেল। মিনিট দুয়েক পরেই আবার বেরিয়ে এসে আমার পাশে থাকা চেয়ারে এসে বসল। তারপর বলল, সঞ্চিতা, একটু চা হবে প্লিজ?
তারপর ইন্সপেক্টর দত্তর দিকে ফিরে বলল, ক্ষমা করবেন ইন্সপেক্টর দত্ত, সেটা একটু দেরি হয়ে গেল। না না শম্ভুবাবু, ঠিক আছে, কিন্তু আপনি... সমক ইন্সপেক্টর দত্তর মুখের কথা ছিনে নিয়ে বলে, আমি জানি যে কালকে আমার একা যাওয়াটা আপনি পছন্দ করেননি ইন্সপেক্টর দত্ত, কিন্তু কোনো উপায় ছিল না। এদিকে ইন্দ্রনাথবাবু এবার বলে ওঠেন, কী সব হচ্ছে সমকবাবু? আমি তো কিছুই আপনাদের কথা বুঝতে পারছি না। আমি তো আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, আর আপনি কি না আমাকে... সমক এবার গম্ভীর হয়ে তাকিয়ে থাকে ইন্দ্রনাথবাবুর দিকে, তারপর তার দিকে ঝুঁকে পড়ে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে সমকবাবু। আমি বেলুড়ে কি করব? হ্যাঁ, নিজে খুব চালাক মনে করেন তাই না? আমি আপনাকে বলেছিলাম আপনি যদি অন্যায় করেন তাহলে আমি কিন্তু আপনাকে শাস্তি দিতে পিছুপা হব না। এই সত্যান্বেষীর হাতের আঘাত এবার আপনি সহ্য করতে পারবেন তো ইন্দ্রনাথ বাবু? ইন্দ্রনাথবাবু এবার চেঁচিয়ে উঠে বলেন, কী সব যাতা বলছেন বলুন তো? আমি আপনাকে কোর্টে নিয়ে যাব সমকবাবু। আরে দাঁড়ান দাঁড়ান, আগে নিজেকে তো বাঁচান। সবকিছু দেখে ইন্সপেক্টর দত্ত বলেন, শম্ভুবাবু, সব ব্যাপারটা একটু খুলে বললে ভালো হতো নাকি? বেশ, তাহলে শুনুন। এই বলে সমক নিজের চেয়ারে পা দুটো তুলে সেগুলোকে মুড়ে বলতে শুরু করলো, আসলে ইন্দ্রনাথ বাবু হলেন প্রফেসর চ্যাটার্জির সন্তান। আমি অবাক হয়ে বলি, মানে এসব কি বলছো সমক? হ্যাঁ পৃথ্বী, তবে সন্তান না বলে অবৈধ সন্তান বলাই ভালো হবে। খুব ছোটবেলায় মাকে হারান ইন্দ্রনাথ বাবু। পরে বড় হলে বাবার পরিচয় জানতে পেরে উনি তার সাথে দেখা করতে আসেন। হ্যাঁ, তবে অন্য পরিচয়। আসলে ইন্দ্রনাথ বাবু প্রথম থেকে ঠিক করে রেখেছিলেন প্রফেসর চ্যাটার্জিকে খুন করবেন বা কোনো রকমভাবে তার বদলা নেবেন, কিন্তু তিনি কোনো না কোনোভাবে তার মায়ের পরিচয় প্রফেসর চ্যাটার্জির সামনে নিয়ে আসেন। কিন্তু দেখলেন প্রফেসর চ্যাটার্জি যাকে বলে নির্বিকার। আর শুধু তাই নয়, ইন্দ্রনাথবাবু লক্ষ্য করলেন প্রফেসর চ্যাটার্জি শুধু ওনার মায়ের সঙ্গে নয়, অনেক মেয়েরই সর্বনাশ করেছেন নিজের শারীরিক চাহিদার পরিপূরণ আর মানসিক অক্ষমতাকে পূরণ করার জন্য। এটা শোনার পরে ইন্দ্রনাথবাবু দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি করেছি। আমি মেনেছি প্রফেসর চ্যাটার্জিকে, আর আমি বেশ করেছি। উনি আমার মায়ের সঙ্গে শুধু অন্যায় করেননি, তিনি অনেক বড় অন্যায় করেছেন। তাই তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি সমকবাবু, উচিত শিক্ষা দিয়েছি। এই বলে তার চেয়ারে মাথা নিচু করে বসে পড়েন ইন্দ্রনাথবাবু। সমক এবার মৃদু কণ্ঠে বলে, আপনি একদম ঠিক করেছেন ইন্দ্রনাথবাবু। আমি থাকলেও হয়তো একই কাজ করতাম। তবে আমি বললাম, কি তবে ভায়া? তবে ইন্দ্রনাথবাবু লোভের বশবর্তী হয়ে প্রফেসর চ্যাটার্জির আবিষ্কার করা কেমিক্যাল ফর্মুলাটা চুরি করে নেন, কিন্তু অজ্ঞতার দরুন সেটা সলভ করতে পারেন না বা সেটাকে পড়ে বুঝতে পারেন না তাতে কি ধরনের ফর্মুলাতে আছে। আর সেটারই সমাধান করতেই উনি চলে আসেন এই সত্যান্বেষী সমক সেনের কাছে। কিন্তু উনি ভুলে যান সমক সেন কোনো কাঁচা কাজ করে না, আর অন্যায়েরও প্রশ্রয় দেয় না। তাই এখন
জেলে গিয়ে বাকি জীবনটা কাটান ইন্দ্রনাথ বাবু। আচ্ছা সমক, তুমি ইন্দ্রনাথবাবুর এত কথা জানলে কি করে? মানে এত কিছু ব্যাপার। মা কালীর বিসর্জন থেকে ফিরতে ফিরতে প্রশ্ন করি সমককে। সমক মুচকি এসে বলে, ভায়া, একটু উপস্থিত বুদ্ধি থাকলে যে কেউই পারবে। কি করে? দেখো পৃথ্বী, আমি ইন্দ্রনাথ বাবুর কাছ থেকে তার বাড়ির চাবি নিলেও আমি কিন্তু যাই প্রফেসর চ্যাটার্জির বাড়িতে, আর সেখানে গিয়ে প্রফেসর চ্যাটার্জির লিখে যাওয়া ডায়েরি পড়ে এসব কথা জানতে পারি। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কেমিক্যাল ফর্মুলার ব্যাপারটা? পৃথ্বী, ওটা বলতে পারো একটা তুক্কা। ওটা অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, আর তবে ঢিলটা যে একদম সঠিক জায়গায় পড়বে সেটা আমি আশাও করিনি। এই বলে সমক সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। আমি লক্ষ্য করি সমক দীপাবলির পরে জমে থাকা অন্ধকারকে পরিষ্কার করতে করতে এগিয়ে চলেছে। গর্বে আমার বুকটা ফুলে উঠল সমকের জন্য।